বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী ক্লাসে তোমাদের আমি ব্যবস্থাপনার আওতা, পরিধি বা ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম। শুধুমাত্র একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পরবর্তী যে আওতাগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, দ্বিতীয় নাম্বারে আছে কার্যাবলীর ভিত্তিতে, অর্থাৎ কার্যাবলীর ভিত্তিতে ব্যবস্থাপনা কতটুকু বা কী পরিমাণ কাজ করতে পারে, তার আওতা কতটুকু, পরিধি কতটুকু। আমি তার ভিতরে পিটার এফ ড্রাকার তিনটি কাজ সম্পাদনের কথা বলেছেন। একটা হলো সংগঠন ব্যবস্থাপনা, ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা, এবং তৃতীয় নাম্বার বলেছেন যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনা। তাহলে সংগঠন ব্যবস্থাপনা কি? আমরা বলতে পারি যে প্রতিটা প্রতিষ্ঠানের কিন্তু একটি লক্ষ্য থাকে, আর এই লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়। আর এই পরিচালনার জন্যই কিন্তু পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে সংগঠন, কর্মী সংস্থান, তারপরে নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এই যে ব্যবস্থাপকীয় কাজগুলো সম্পাদন করতে হয়, এগুলোকে আমরা বলি সংগঠন ব্যবস্থাপনা। অর্থাৎ কোনো উদ্দেশ্য যদি সাধন করতে হয় প্রতিষ্ঠানের, তাহলে প্রতিষ্ঠান কিন্তু শুরুতেই পরিকল্পনা প্রণয়ন করে। সেই পরিকল্পনা অনুযায়ী বাকি যে ধাপগুলো রয়েছে এগুলো কিন্তু পর্যায়ক্রমে তাকে সম্পাদন করতে হয়। এবং সর্বশেষ যে জিনিসটা রয়েছে, আমরা বলি যে একটা জিনিস যদি একটু শুরু করে একটা সার্কেল, এখানে এক শুরু হয়ে আবার কিন্তু পরবর্তীতে ঘুরে ঘুরে আবার কিন্তু এখানে গিয়ে যদি 6টি বা 7টি কাজ হয়, তাহলে প্রতিটা সার্কেল আকারে এখানে গিয়ে শেষে আবার শুরু হয়। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান পরিকল্পনা দিয়ে শুরু করে আবার নিয়ন্ত্রণ গিয়ে শেষে আবার কিন্তু পরিকল্পনা দিয়ে শুরু হয়। তাহলে এই যে চক্রাকারে কাজগুলো, এই কাজের ভিতরে যদি কোনো ক্ষেত্রে কোনো কাজের ধারাবাহিকতা কোনো কারণে যদি ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব নয়। সুতরাং এই জন্য সংগঠনকে সুচারুরূপে পরিচালনা করার জন্য কিন্তু সঠিক পরিকল্পনা দরকার, এবং সে অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হবে। এবং তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি দেখা দেয়, সেক্ষেত্রে সেগুলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তাৎক্ষণিকভাবে, অর্থাৎ সময়ের কাজ সময়ে করতে হবে। তাহলেই ব্যবস্থাপনার যে উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়নযোগ্য সম্ভব। এরপরে আমরা আসি ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা প্রশাখা থাকে, অসংখ্য শাখা প্রশাখা থাকে, এবং সেখানে প্রতিটা শাখার একজন নির্বাহী থাকেন, একজন ব্যবস্থাপক থাকেন। এই ব্যবস্থাপকদের আবার বিভিন্ন তাদের একজনের দায়িত্ব ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ একটা ইউনিট হয়তো কোথাও ক্রয় ইউনিট আলাদা, বিক্রয় ইউনিট আলাদা, বিপণন ইউনিট আলাদা, এরপরে হতে পারে মানব সম্পদ বিভাগ আলাদা। তাহলে এই যে প্রতিটা বিভাগ কিন্তু প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা, আবার কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু একটা যোগাযোগ সংগঠিত হয়। সুতরাং এই যে এদের কাজগুলোকে আবার কিভাবে পরিচালিত, পর্যায়ক্রমে কে কোন কাজগুলো করবে, এগুলো কিন্তু আবার বন্টনের দায়িত্ব আবার এই ব্যবস্থাপকদের আবার আরেকজন নির্বাহী থাকেন। আমরা বলতে পারি প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা মহাব্যবস্থাপক, এরকমই, বা চেয়ারম্যান, যারাই থাকুক না কেন, তাদের কাজগুলো বন্টন করে দেয়, এবং সেগুলো সুচারুরূপে সম্পাদিত হচ্ছে কিনা সেটা কিন্তু দেখার দায়িত্ব থাকে ব্যবস্থাপকদের। আবার যিনি নির্বাহী থাকেন, ব্যবস্থাপকদের ব্যবস্থাপক আমরা বলতে পারি মহাব্যবস্থাপক অথবা চেয়ারম্যান, এই ধরনের। তাহলে এই যে প্রত্যেকের কাজগুলো সমন্বয় করা, সেগুলো ভারসাম্যহীনতায় রয়েছে কিনা, তাদের ঠিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে কিনা, তারপরে তাদের কাজের মধ্যে সমন্বয় সাধ্য হচ্ছে না, তাদের কাজগুলো ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা, আবার কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে কিনা, হলে কি মাত্রায় হচ্ছে, সেটা আবার কাজগুলো সঠিক সময় সম্পাদন তারা করছে কিনা, এগুলো কিন্তু দেখাশোনা করে ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা। যদি কোনো কারণে দেখা যায় কোনো শাখা ব্যবস্থাপকের কাজের ভিতরে কোনো ঘাটতি বা ত্রুটি দেখা দেয়, অথবা কাজে গাফিলতি দেখা দেয়,
তাহলে তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আর যদি তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য থাকে সেই লক্ষ্য কিন্তু একটা বিভাগের জন্য সেটা বাস্তবায়নযোগ্য নাও হতে পারে। আমরা যদি বলি যে ক্রয় বিভাগের কাজ হলো কাঁচামাল সংগ্রহ করা, অর্থাৎ ত্রুটি মুক্ত। এখন কোনো কারণে যদি কাঁচামালের ভিতরে কোনো ঘাটতি থাকে অথবা ত্রুটি থাকে অথবা ভেজাল থাকে, তাহলে কিন্তু পরবর্তী যে জিনিসগুলো পরিচালিত হবে তার ভিতরেও কিন্তু এই ত্রুটিগুলো থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আর মানসম্মত পণ্য উৎপাদন করা সম্ভব না। আর তাহলে ভোক্তাদের আর যে চাহিদা রয়েছে অর্থাৎ পণ্যের প্রতি যে একটা সন্তুষ্টি অর্জন, সেটা কিন্তু আর সম্ভব হবে না। তাহলে পরবর্তীতে কিন্তু পণ্যের যে চাহিদা আছে অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যে সুনাম রয়েছে সেটা কিন্তু নষ্ট হবে। সুতরাং প্রতিটা শাখা ব্যবস্থাপক অথবা শাখা নির্বাহীদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, অর্থাৎ তাদের কাজ সুচারুরূপে সম্পাদন করা। আর এটা করতে গেলে প্রত্যেকের সাথে যোগাযোগ রক্ষা করে তারপর কিন্তু কাজগুলো সম্পাদন করতে হবে। যদি কারো কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে তারা সেই ধরনের পরামর্শ গ্রহণ করবে। তাদের কোনো কাছ থেকে কারো কাছ থেকে যদি কোনো তথ্য সংগ্রহের দরকার পড়ে তাহলে সেই তথ্য সংগ্রহ করে সেই তথ্যটা হতে হবে নির্ভুল এবং এটা কি বলি আমরা যে সময় উপযোগী আর কি। যাই হোক, তাহলে এই সব কিছু কাজগুলো যিনি দেখাশোনা করেন তাকে আমরা বলি ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা, এবং তিনি সবার উচ্চ স্তরে অবস্থান করে থাকেন। আর এসব কাজ কিন্তু সবগুলোই কিন্তু আমরা বলি ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। এরপরে আমরা আসি শ্রমিক কর্মী ব্যবস্থাপনা। তাহলে প্রতিষ্ঠানে পার্সোনাল ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠানে যতই সম্পদ থাকুক না কেন, যতই সুনাম থাকুক না কেন, আর সেটা যদি যথাযথ ব্যবহার করা না যায় তাহলে কিন্তু কোনো উদ্দেশ্য সফলতার মুখ দেখবে না। আর এই বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু শ্রমিক কর্মী ব্যবস্থাপনার গুরুত্ব অবশ্যই কাম্য। তাহলে যদি প্রতিষ্ঠানের সম্পদ থাকে আর তার যদি যথাযথ ব্যবহার করা না যায় তাহলে সেই সম্পদ কোনো কাজেই লাগবে না। অর্থাৎ সম্পদ যেটা থাকবে সেটাকে সুচারুরূপে এবং সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করা। তাহলে এখানে যারা কাজ করবেন তাহলে শ্রমিক শ্রেণী অর্থাৎ শ্রমিক কর্মী, এই শ্রমিকদের যদি ওই কাজ সম্পর্কে কোনো ধরনের আইডিয়া না থাকে, কোনো ধরনের ধারণা না থাকে, কোনো ধরনের প্রশিক্ষণ না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আগেই বলেছি প্রতিষ্ঠানের সম্পদ থাকুক, সুনাম থাকুক, অর্থ থাকুক, তাহলে এগুলো কোনো কাজেই আসবে না। যদি যারা কর্মী বাহিনীর আছে সেই কর্মী বাহিনী যদি দক্ষতার পরিচয় দিতে না পারে অর্থাৎ দক্ষতার পরিচয় যদি বহন করতে না পারে তাহলে কিন্তু প্রতিষ্ঠানের যে সুনাম রয়েছে সেগুলো তারা অক্ষুণ্ণ রাখতে পারবে না। তাহলে এক্ষেত্রে কিন্তু শ্রমিকদের পরিচালনা, শ্রমিক যে কর্মী সংগ্রহ করবে, কর্মী সংগ্রহের পদ্ধতি কি হবে, তাদের যোগ্যতা কি হবে, এরপরে নির্বাচন করব কোন পন্থায় করব, সেটা কি আভ্যন্তরীণ নাকি বাহ্যিক থেকে সংগ্রহ করবে সেটা নির্বাচন করবে, এবং নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি অথবা কোনো রাজনৈতিক হস্তক্ষেপ যদি থেকে থাকে তাহলে কিন্তু যোগ্যতা সম্পন্ন কর্মী নির্বাচন করা সম্ভব হবে না। এরপরে এদের নিয়োগদান হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। তারপরে এদের আবার কাজের নিয়োগদানের পূর্বে আবার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ নতুন যে কর্মী শ্রেণী রয়েছে তাদের যে কাজে নিযুক্ত করা হবে সেই কাজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, পরিচিতি করার জন্য তাদের কিন্তু আগেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ দিয়েই তাকে তাহলে যে কাজের জন্য তাকে নিয়োগ করা হয়েছে সেই কাজে তাকে পদায়ন করা উচিত। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব হবে না। এরপরে প্রশিক্ষণ দান, এরপরে কর্মীরা কাজ করবে ও দীর্ঘদিন কাজ করার ফলে তাদের ভিতরে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই অভিজ্ঞতার আলোকে পরবর্তী আবার তাদের যে প্রমোশনের অর্থাৎ পদোন্নতির ব্যবস্থা করায় যদি না করা হয় তাহলে কিন্তু কিছু
অনেক সময় কর্মীরা এক কাজ করতে করতে একঘেয়েমি হয়ে যায়, অর্থাৎ তাদের অভিজ্ঞতা অর্জনের ফলে তারা যে পরবর্তী পর্যায়ে যাবে, পরবর্তী ধাপে অগ্রসর হবে, সেই ধাপ যদি রুদ্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু একসময় তারা কাজের প্রতি যে একটা ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ কাজ করতে তারা ক্লান্ত হয়ে পড়বে। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে যদি নতুনত্ব না আসে তাহলে যে কর্মী দীর্ঘদিন কাজ করবে তার অভিজ্ঞতার আলোকে তিনি চায় আবার সামনের দিকে অগ্রসর হতে, নতুন কাজ, নতুন পদোন্নতি, নতুন কিছু শেখার আগ্রহ। তো এই ক্ষেত্রে যদি তার ক্ষেত্র না থাকে, প্রমোশনের বা পদোন্নতির যদি ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজের প্রতি একসময় একটা একঘেয়েমি ভাব বা অবহেলার চলে আসে। সুতরাং যোগ্যতা সম্পন্ন পরবর্তীতে এই জন্য যোগ্যতা সম্পন্ন কর্মীকে আবার পরবর্তীতে তাকে পদায়নেরও ব্যবস্থা করতে হবে। যদি পদায়নের ব্যবস্থা না করা হয় তাহলে সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে তাকে আর্থিক প্রণোদনা দেওয়া যেতে পারে, তারপরে অন্যান্য যাতায়াতের সুবিধা বলি আমরা, তারপরে বাসস্থানের সুবিধা হতে পারে, এই ধরনের বিভিন্ন অন্যান্য আনুষঙ্গিক যে সুবিধাগুলো রয়েছে সেগুলো দেওয়া যেতে পারে, পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে, তারপরে তাদের কাজের স্বীকৃতি ব্যবস্থা করা যেতে পারে, এই ধরনের। এরপরে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় তারা ভালো কাজ করে সেক্ষেত্রে তাদের বেতনের অতিরিক্ত আবার কোনো সময় দেখা যায় যে তাদের বেতনের যে বেসিক যে রয়েছে বেসিকের কোনো সময় বছরে একটা অথবা দুইটা এরকম ইনসেন্টিভ বোনাসও দেওয়া যেতে পারে। তাহলে কি হবে, তারা আরও কাজ করতে বেশি আগ্রহী হবে। এরপরে রয়েছে আবার যদি দেখা যায় যে কোনো কর্মী কোনো প্রতিষ্ঠানের কোনো একটা শাখা বিলুপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, কর্মী ছাঁটাইয়ের একটা থাকতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে কোনো কারণে আর্থিক সংকটের কারণে অথবা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক সময় কিন্তু প্রতিষ্ঠানে বিভিন্ন ইউনিট বন্ধ হয়ে যায় অথবা বন্ধ করতে বাধ্য হয়। তাহলে কি হয়, সেখান থেকে শ্রমিক ছাঁটাই করে। অথবা কোনো সময় যদি কোনো কর্মী অদক্ষতার পরিচয় দিয়ে থাকে সেক্ষেত্রে তাদেরও ছাঁটাই করা হয়ে থাকে। তাহলে সে প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। তাহলে এই কাজগুলা কারা করবে, শ্রমিক কর্মীদের আবার একটা ব্যবস্থাপক আছেন, তিনি এই ব্যবস্থাগুলো করে থাকবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসি আমরা তৃতীয় ধাপ। তাহলে আমি দুইটা নিয়ে আলোচনা, এরপরে আসি আমার ব্যবস্থাপনার স্তরভেদে। আমরা ব্যবস্থাপনার এরকম একটা স্তর পিরামিড আকারে আমরা দেখিয়েছিলাম। তাহলে 1, 2, 3, তাহলে তিনটে স্তর। তাহলে টপ, মিডল এবং এটা কি বলি আমরা, টপ টু বটম। তাহলে তিনটা লেভেলে কিন্তু ব্যবস্থাপক থাকেন। তাহলে উচ্চস্তরীয়, মধ্যস্তরীয় এবং নিম্নস্তরীয়। তাহলে উচ্চ স্তরে যারা থাকেন তারা কি করেন, এ স্তরে সাধারণত নির্বাহীগণ থেকে থাকেন। এ স্তরে ব্যবস্থাপক সাধারণত প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করেন, তারপরে সে অনুযায়ী তারা পরিকল্পনা প্রণয়ন করেন, কৌশল নির্ধারণ করেন, তারপরে নির্দেশনা, নিয়ন্ত্রণ, এই কাজগুলো করে থাকেন। তাহলে আমি আবার বলি, তাহলে এই স্তরে যারা প্রতিষ্ঠানের উচ্চ স্তরে যারা নির্বাহী রয়েছেন, চেয়ারম্যান হতে পারে, মহাব্যবস্থাপক, ম্যানেজিং ডিরেক্টর, তারা থাকবেন এবং তাদের কি প্রতিষ্ঠানের লক্ষ্য কি আসলে সেই লক্ষ্য নির্ধারণ করেন, তারপর পরিকল্পনা প্রণয়ন করেন, পরিকল্পনায় তারা কৌশল নির্ধারণ করেন, তারপর সেই কৌশল অনুযায়ী অন্যান্য যে কাজগুলো রয়েছেন নির্দেশনা, নিয়ন্ত্রণ, এই কাজগুলো তারা করে থাকেন। তাহলে এই ক্ষেত্রে এই ব্যবস্থাপকদের যারাতে লক্ষ্য অর্জনের নির্ধারণ করতে যদি সমস্যা হয়, কারণ সেই অনুযায়ী তারা পরিকল্পনা করবেন আর সেই পরিকল্পনার আলোকে তারা কৌশল নির্ধারণ করবেন পরিকল্পনাকে কিভাবে বাস্তবায়ন করা যায়। তাহলে এখন এই কৌশল বাস্তবায়ন করতে গেলে, মানে পরিকল্পনা অনুযায়ী চলতে গেলে, তাহলে এই কৌশল অর্জনের ক্ষেত্রে কিন্তু তাদের বিকল্প কিন্তু পথও রাখতে হবে। অর্থাৎ তারা যে কৌশল অবলম্বন করবে সেই কৌশলে যদি সামনের দিকে অগ্রসর হওয়া না যায় তাহলে বিকল্প কোন পথে যাওয়া যায়, তাহলে এই পন্থাও তাকে আগেই চিন্তা ভাবনা করতে হবে যে আমি আবার সামনে যে পন্থা আমি অবলম্বন করেছি এই পন্থা যদি আমি গিয়ে আমার লক্ষ্য অর্জন করতে না পারি, পরবর্তীকালে আমি কোন ধাপে চলে যাব, কোন কৌশল অবলম্বন, সেটাও কিন্তু আগেও তাকে নির্ধারণ করতে হবে। নচেৎ কিন্তু সময় মতো কাজ সম্পাদন করা সম্ভব হবে না। তাহলে এই স্তরে আমরা জানি তাহলে থাকে কারা, প্রধান নির্বাহী, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, তারপরে হতে পারে পরিচালক বৃন্দ, মহাব্যবস্থাপক, এরা রয়েছেন।
এরপরে রয়েছেন আমরা বলি মধ্যস্তরের ব্যবস্থাপক। তাহলে এরা হলো আমরা বলেছি আগে তোমাদের যে শাখা, শাখা যে ব্যবস্থা, বিভিন্ন শাখা প্রশাখা থাকে প্রতিষ্ঠানের। তাহলে এই শাখা প্রশাখার আবার এক একজন ম্যানেজার থাকেন। আবার এদের আবার আমরা দেখেছি শাখা ব্যবস্থা আবার আঞ্চলিক ব্যবস্থাপক থাকেন, তারপরে বিভাগীয় ব্যবস্থাপক থাকেন, তারপরে প্ল্যান্ট ম্যানেজার থাকেন, আমরা এগুলো দেখেছি। তাহলে এরা আবার কি করেন, এই যে ব্যবস্থাপক বিভিন্ন শ্রেণী রয়েছেন এদের আবার দেখাশোনা করে থাকেন, এরা কাজগুলো ঠিকভাবে করেছে কিনা, করতে পারছে কিনা, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যে নির্দিষ্ট সময় যে কাজগুলো রয়েছে সেগুলো সঠিক সময় তারা সম্পাদন করতে পারছে কি পারেনি, অথবা করলে কতটুকু তারা লক্ষ্য অর্জনে সামনের দিকে ধাবিত হচ্ছে, সেগুলো তারা কিন্তু তদারক করে থাকেন। তাহলে এদের দেখাশোনা কে করে, আবার এদের কাজ তো ভুল ত্রুটি হয়েছে কি এদের দেখাশোনা করেন চেয়ারম্যান, প্রধান নির্বাহী বা পরিচালক বৃন্দ অথবা মহাব্যবস্থাপক, এরা দেখে থাকেন। তাহলে প্রতিটার সাথে কিন্তু প্রত্যেকের কাজ জড়িত। এখন এইখানে কিন্তু আমরা যদি এভাবে যাই শ্রেণীগুলা, অর্থাৎ একটার পর একটা পর্যায়ক্রমে আসবি, মাঝখান থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু আবার যে গ্যাপ রয়ে যায়, যদি তাহলে কখনো কোনো কাজে গ্যাপ থেকে যায়, কারণ এই ব্যবস্থা যারা উচ্চ স্তরে তারা কিন্তু এসেই নিম্ন স্তরে সরাসরি কিন্তু তারা যোগাযোগ করতে পারে না, অথবা তাদের কাজ তদারকি করে না। অর্থাৎ উচ্চ স্তরে যারা রয়েছে তারা মধ্যস্তরে যে ব্যবস্থাপক বৃন্দ রয়েছেন, শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক, এদের তদারকি করে এরা আবার পরবর্তীতে যারা রয়েছেন তাদের দেখাশোনা করে। সুতরাং এখানে যদি কোনো কারণে গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু যোগাযোগ আর রক্ষা হবে না। সুতরাং প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের অথবা ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে পরিচালিত হবে, স্তর বাই স্তর। এরপরে আমরা আসি নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তার নিম্ন স্তরের ব্যবস্থাপনার আমরা জানি আগেই থাকি সুপারভাইজার আমরা বলি। তাহলে সুপারভাইজারকে আমরা বলি তত্ত্বাবধায়ক। তারপরে আমরা শুনেছি ফোরম্যান, শাখা কর্মকর্তা, বিক্রয় কর্মকর্তা এদের। অর্থাৎ এখানে আবার কিন্তু ফোরম্যান থাকে, অর্থাৎ কর্মনায়ক। যারা কর্মী বাহিনী রয়েছে এদের আবার একজন কর্মনায়ক থাকেন, আমরা ইংরেজিতে ফোরম্যান। তাহলে এরা কি করে, এই যে শ্রমিক কর্মী শ্রেণী রয়েছে এদের এই ফোরম্যান এদের আবার কাজ দেখাশোনা করেন একদম সরাসরি। অর্থাৎ তারা ক্ষেত্রে কর্মক্ষেত্রে গিয়ে তারা কাজগুলো দেখাশোনা করেন, কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা, অর্থাৎ যে যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো রয়েছে কিনা, আবার সঠিক পরিমাণে সেটা মিশ্রণ করেছি কিনা অথবা দিয়েছি কিনা, এগুলো কিন্তু তারা দেখে থাকেন। তাহলে এই ক্ষেত্রে যারা ফোরম্যান রয়েছেন, কর্মনায়ক, তারা যদি দেখা যায় যে কোনো কর্মী অর্থাৎ এক ইউনিটের পরিবর্তে যদি কখনো একটু কম পড়ে যায় অথবা কখনো বেশি পড়ে যায় তাহলে কিন্তু তার পণ্যের যে গুণগত মান সেটা কিন্তু আর ভালো থাকবে না। হয়তো মেয়াদ যেটা রয়েছে এই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে অথবা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই যে আমরা বলি যে ওটা কি বলি, উপকরণের সঠিক ব্যবহার, এই সঠিক ব্যবহারটা কিন্তু করবে কারা, একদম যারা শ্রমিক কর্মী রয়েছেন এবং তাদের দেখাশোনা করবেন কর্মনায়ক। তাহলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ব্যক্তি বলি, উপকরণ বলি, এটিগুলোর সাথে কিন্তু অঙ্গ যদি যুক্ত না থাকা যায় তাহলে কিন্তু কোনো কাজই সঠিকভাবে সম্পাদন করা যাবে না অথবা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। তাহলে আমরা দেখেছি যে উচ্চস্তরের ব্যবস্থাপক বৃন্দ বা নির্বাহী বৃন্দ তারা সঠিক নির্দেশনা দিল, কিন্তু দ্বিতীয় স্তরে যদি আবার কোনো কারণে অবহেলা দেখা দেয় তাহলে সেক্ষেত্রেও কর্মের যে কর্ম পরিকল্পনা রয়েছে সেখানে একটা কি ঘাপলা বলে ঘাটতি থাকতে পারে। আবার সেক্ষেত্রে আবার দ্বিতীয় যারা তৃতীয় স্তরে রয়েছে অর্থাৎ যারা চূড়ান্ত কাজগুলো করে থাকবে এরা যদি কোনো কারণে অসন্তুষ্ট হয় উচ্চ পর্যায়ের যারা ব্যবস্থাপক বা দ্বিতীয় পর্যায়ে যারা তাদের উপরে, তাহলে কিন্তু আর তাদের লক্ষ্য বাস্তবায়ন হবে না। আবার দ্বিতীয় স্তর যদি উপরের স্তরের সাথে কোনো যোগাযোগের ক্ষেত্রে বলি, কোনো কাজের ক্ষেত্রে বলি, কোনো কারণে অসন্তুষ্ট হয় অথবা মনোকষ্ট পেয়ে থাকে অথবা যদি দেখা যায় তারা কোনো কারণে বঞ্চিত,
তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা গ্যাপ হয়ে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটা ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রেই যদি একটু ত্রুটি দেখা দেয়, তাহলে সব ক্ষেত্রেই কিন্তু প্রতিষ্ঠানের যে লক্ষ্য রয়েছে সেগুলো আর বাস্তবায়নযোগ্য হবে না বা বাস্তবায়ন সম্ভব হবে না। সুতরাং প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের সাথে যেমন একটা সুচারুরূপে এটা কি বলি আমরা, যোগাযোগ সাধন, তারপরে সমন্বয় সাধন, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জন করা কখনোই সম্ভব হবে না। এরপরে আর একটা লিখেছি আমি তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৌশল প্রয়োগের ভিত্তিতে। এখন কারণ প্রতিটা প্রতিষ্ঠানের একটা কৌশল থাকে, কৌশল মানে আমরা বলি মেয়াদ ভিত্তিক যে কৌশলগুলো, অর্থাৎ প্রতিষ্ঠান কি স্বল্পমেয়াদী কর্মকাণ্ড নিয়ে অগ্রসর হবে, নাকি মধ্যমেয়াদী না দীর্ঘমেয়াদী, সেটা কি 1 বছর হবে, নাকি 1 বছর থেকে 5 বছরের মধ্যে, নাকি 5 বছরের উপরে আরও যাবে। তাহলে 1 বছরের পরিকল্পনা বা 1 বছর থেকে 5 বছরের মধ্যে এক ধরনের, আবার সর্বোচ্চ। তাহলে এই পরিকল্পনা প্রতিষ্ঠানের এটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সুতরাং আগে কিন্তু তার কৌশল নির্ধারণ করতে হবে, সে কাজ করবে, সেই কাজটা কি মেয়াদি হবে, কত দিনের হবে বা কত বছরের হবে, সেটা কিন্তু নির্ধারণ করতে হবে। নির্ধারণ করেই তারপরে কিন্তু সেই অনুযায়ী তিনি তথ্য সংগ্রহ করবেন, তথ্য বিশ্লেষণ করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী যে গবেষণামূলক যে কাজগুলো রয়েছেন সেগুলো কিন্তু তিনি পরিচালনা করবেন। তাহলে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে তার নির্ধারিত লক্ষ্যে যদি পৌঁছতে হয়, তাহলে এই কাজগুলো কিন্তু তাকে করতে হবে। তাহলে এই কাজ হতে পারে সেটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী, আর সেই অনুযায়ী কিন্তু প্রতিষ্ঠান পরিচালিত হবে। কারণ আমরা জানি যে বর্তমান যুগ আসলে তীব্র প্রতিযোগিতা, শুধু প্রতিযোগিতাপূর্ণ নয়, তীব্র প্রতিযোগিতাপূর্ণ পূর্ণ যুগ। আর এই যুগের কোনো কারণে যদি প্রতিযোগিতার ক্ষেত্রে যদি তথ্য প্রযুক্তি বলি অথবা যোগাযোগের ক্ষেত্রে যদি কোনো একটু কারণে ঘাটতি থেকে থাকে, তাহলে কিন্তু আর প্রতিযোগিতায় কখনো অবতীর্ণ হয়ে তার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না। সুতরাং তার কোনো প্রতিষ্ঠান তার পার্শ্ববর্তী অথবা রাষ্ট্রের অন্যান্য কী প্রতিষ্ঠান রয়েছে অথবা বাহিরের প্রতিষ্ঠান কোন ধরনের পণ্য তৈরি করছে, তাদের প্রযুক্তি কী ধরনের, এগুলো খেয়াল রেখে তারপর কিন্তু তাদের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হতে হবে, নচেত কিন্তু ওই প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হবে না। আর এগুলো সম্ভব হবে তখনই তার কৌশল প্রয়োগের ক্ষেত্রে সেটা কৌশলটা কোন ধরনের হবে তার উপর নির্ভর করবে। তাহলে এক্ষেত্রে আমি আগেই বলেছি কৌশল প্রয়োগের ক্ষেত্রে তাকে তথ্য সংগ্রহ করতে হবে, আর সেই তথ্যটা হতে হবে নির্ভুল এবং সময় উপযোগী। এরপরে আমরা বলেছি তথ্য বিশ্লেষণ, অর্থাৎ আগেই বলেছি যে তথ্যটা কোন ক্ষেত্র থেকে পেল, সেটা কি ফিল্ড লেভেল থেকে পেয়েছে নাকি কোনো মিডলম্যান থেকে, অর্থাৎ ওটাকে কি বলি আমরা, একটা প্রাথমিক এবং মাধ্যমিক যে তথ্য, সেটা কি প্রাথমিক তথ্য নাকি মাধ্যমিক তথ্য। আবার মাধ্যমিক যদি হয় তাহলে সেটা কিন্তু আরও যাচাই বাছাইয়ের ব্যাপার রয়েছে, কারণ মাধ্যমিক হলো অন্যের মাধ্যমে পেয়ে থেকে সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকার সম্ভাবনাই বেশি থাকে, আর যদি প্রাথমিক থেকে তথ্য সংগ্রহ করা তাহলে সেখানে ভুল ত্রুটি মুক্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাহলে এই জন্য তথ্য বিশ্লেষণ করতে হবে, সেই সত্যটা সঠিক কি, কতটুকু সঠিক, সেগুলো যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা বলি যে অনেকগুলো বিকল্প থেকে সর্বোত্তমকে বাছাই করাকে আমরা বলি সিদ্ধান্ত গ্রহণ। তাহলে এই যে বিকল্প অনেকগুলো থাকবে, আর তার ভিতর থেকে কোনটা সর্বোত্তম, ওই প্রতিষ্ঠানের জন্য কোনটা ভালো হবে, সেটা বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু তাকে কৌশল অবলম্বন করতে হবে। আর এক্ষেত্রে কিন্তু বাছাইয়ের ক্ষেত্রে যদি তিনি ব্যর্থতার পরিচয় দেন, তাহলে কিন্তু অন্যান্য কাজও কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এরপরে রয়েছে আমরা বলি যে গবেষণা এবং উন্নয়ন, অর্থাৎ প্রতিষ্ঠান সামনে আরও নতুন নতুন কি উদ্ভাবন করা যায়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তাকে চিন্তা ভাবনা করতে হবে, এবং তার যে প্রোডাক্টগুলো রয়েছে অথবা পণ্যগুলো আছে অথবা গবেষণার যে কাজগুলো আরও কীভাবে উত্তরোত্তর উন্নতি করা যায়, তাহলে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কিন্তু তাকে এই গবেষণার কাজগুলোও করতে হবে এবং সেখানে আরও কী উন্নয়ন সাধন করা যায় সেগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এ পর্যন্তই।
তোমরা যে ক্লাসগুলো আগেও নিয়েছি সেগুলো বাসায় বসে দেখবে, তাহলে আমি মনে করি তোমাদের যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা রয়েছে সেগুলো অবশ্যই তোমরা বাস্তবায়ন করতে সক্ষম হবে। কারণ আমরা জানি জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা যেখানেই পা দিই না কেন প্রতিটা ক্ষেত্রেই ব্যবস্থাপনা, কারণ আমরা ঘর থেকে বের হই, আমরা পরিকল্পনা আজকে কোথায় যাব, কিভাবে যাব, কাজটা কিভাবে করব, সেটা বাস্তবায়ন করা যাবে কিনা, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ব্যবস্থাপনার উপস্থিতি থাকবেই। আর সুতরাং ব্যবসায় শিক্ষা শাখার একজন শিক্ষার্থী হিসেবে আমরা বলবো যে প্রত্যেকেই একজন ব্যবস্থাপক। আর ব্যবস্থাপক তখনই হবে যদি তিনি তার কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারে, সেটা যদি পরিকল্পনা মাফিক হয়। তাহলে আমি আশা করি তোমরা সেই অনুযায়ী এই কাজগুলো সম্পাদন করবে এবং সেটা ভবিষ্যতের কথা চিন্তা করে ভবিষ্যতে কী ধরনের প্রতিযোগিতা আসতে পারে আর সেগুলোর সাথে আমরা টিকতে পারবো কি পারবো না, আর টিকতে হলে আমাদের কোন ধরনের কৌশল অবলম্বন করতে হবে সেগুলো আমাকে শিখতে হবে। তাহলে আমি আশা করি তোমরা সেই কৌশলগুলো আয়ত্ত করে সেগুলো প্রয়োগ করবে। এই আশাই আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।